কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। অপশান দিলাম বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। বলো কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? কবে গঠিত হয়েছে? কবে ছত্তিশগড়কে নতুন রাজ্য হিসেবে গঠন করা হয়েছে? কবে? মাথায় রাখবেন যে 2000 সালে মোট 3টি নতুন রাজ্য গঠন করা হয়েছিল, ঠিক আছে, যার মধ্যে একটা হচ্ছে ছত্তিশগড়। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় করা হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে, আর ওইদিকে হচ্ছে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে, ঠিক আছে। তিনটেই হচ্ছে 2000 সালে। 2000 সালে 3টা রাজ্য ভেঙে 3টা নতুন রাজ্য করা হয়েছে। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, বিহার ভেঙে ঝাড়খণ্ড, আর ইউপি ভেঙে উত্তরাখণ্ড। ক্লিয়ার? পরের প্রশ্ন আসি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? বলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? বর্ধমান, গুজরাটের কচ্ছ, নাকি বাস্তার, নাকি লে লাদাখ? বলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশন দিয়েছি, বলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? কি হবে? অপশন দিলাম তো। ঠিক, গুজরাটের কচ্ছ, একদম গুজরাটের কচ্ছ এবং যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা, ভারতের বৃহত্তম জেলা। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে যে শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত সেটা কোন শিল্প? যে শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত সেটা কোন শিল্প? বলো পাট শিল্প, কার্পাস শিল্প, রাসায়নিক শিল্প, নাকি লৌহ ইস্পাত শিল্প? পাট, কার্পাস, রাসায়নিক, নাকি লৌহ ইস্পাত? কি হবে? কোন শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত? কোন শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত? সহজ প্রশ্ন, বলো কি হবে? জহর বলছো পাট, গোপাল বলা পাট, মালবিকা ঘোষ পাট, পুনম বর্মন বলছো পাট। একদম যারা যারা পাট বলছো সবারই আনসার সঠিক উত্তর, সবাই বলছো সঠিক উত্তর, ঠিক আছে। পাট শিল্প হবে, হুগলি নদী অববাহিকার বিখ্যাত শিল্প হচ্ছে কি না পাট শিল্প। ক্লিয়ার? পরে প্রশ্ন আসছি। আজকের প্রশ্নগুলো খুব সুন্দর রয়েছে, তোমরা শেষে সেটা বলবে। পরের প্রশ্ন আছে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন? বলো 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন? বলো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল। কোথাকার রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন? কোথাকার রাষ্ট্রপতি? বলো ইমানুয়েল ম্যাক্রন কোথাকার রাষ্ট্রপতি? যাকে এই বছর আমাদের 2024 প্রজাতন্ত্র দিবসের অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, যিনি প্রজাতন্ত্র দিবসের অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইমানুয়েল ম্যাক্রন। বলো কোথাকার রাষ্ট্রপতি? একদম গোপাল বলা বলছো ফ্রান্স, পুনম বর্মন বলছো ফ্রান্স। ফ্রান্স হবে, ঠিক আছে। উত্তর হবে কি ফ্রান্স। ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি, ঠিক আছে। এটা KPSI-তে দিয়েছিল, আচ্ছা ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? অপশান দিচ্ছি নজরুল ইসলাম, অতুল প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, না রামপ্রসাদ। বলো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার স্থল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, যে গানটা আছে বলতে হবে কার লেখা? অপশন দিচ্ছি আবার নজরুল ইসলাম, অতুল প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামপ্রসাদ। কি হবে? একদম রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন আছে SBI রিপোর্ট অনুযায়ী
কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার? খুব ভালো একটা প্রশ্ন, কারেন্টের খুব ভালো একটা প্রশ্ন। এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার? বলো, 2025, 2027, 2030 নাকি 2029? আবারও বলছি প্রশ্নটা, এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে মহিলা ভোটার? 2025, 2027, 2030 নাকি 2029? সবাই একটু সেশনটা শেয়ার করে দেবে, সবাই একটু সেশনটা শেয়ার করে দেবে। গোপালবালা বলছো 2030, বাকিদের আনসার কোথায়? না, এটার উত্তর হবে 2029, 2030 নয় 2029, ঠিক আছে? 2029-এ এসবিআই রিপোর্ট অনুযায়ী ভারতে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটার বেশি হবে। দু হাজার 29, ঠিক আছে? 2029। আচ্ছা, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন হচ্ছে, বলো, আইপিএল এর খেলোয়াড় নিলামের ইতিহাসে সব থেকে দামি খেলোয়াড় হলেন কে? এই বছর আইপিএল খেলছেন, এই বছরের আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় কে? এই বছর আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় কে আছে? এটার অপশান দিতে হবে। যারা আইপিএল দেখো তারা তো বলা উচিত, এই বছর আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় কে আছে? এই বছর আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় কে আছে? স্টার্ক। কত আছে গো? মিচেল স্টার্ক, তাই না? মিচেল স্টার্ক 24 কোটি সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি তাহলে 24 কোটি হবে, ঠিক আছে? মিচেল স্টার্ক। আচ্ছা, পরের প্রশ্ন, বলো, কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তার ব্যবহৃত 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই? বলো, কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তার ব্যবহৃত 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই? মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, কপিল দেব? জার্সি নাম্বার দেখেই আনসার করা উচিত। 7 নম্বর জার্সি, একদম মাই ভাই, তাই না? এম এস ধোনি। এম এস ধোনি। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশান দিচ্ছি, মনুসংহিতা, ঋগ্বেদ, সামবেদ নাকি অথর্ববেদ? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মনুসংহিতা, ঋগ্বেদ, সামবেদ নাকি অথর্ববেদ? কি হবে? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? সহজ প্রশ্ন, বলো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অনেকবার এসছে কোশ্চেনটা। একদম ঋগ্বেদ, প্রিয়সী, অমিয়, মালবিকা। ঋগ্বেদ যারা যারা বলছো সবাই ঠিক আছে। মাজিদুল ঠিক আছে, পুনম বর্মন ঠিক আছে। ঋগ্বেদ হবে, ঠিক আছে? ঋগ্বেদ। পরের প্রশ্ন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? বলো, 1854, 1857, 1865 নাকি 1862? বলো, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? সবাইকে বলবো, সেশন ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দিও একটা করে। 1857 বা 1857 সালে, 1857 সালে। আচ্ছা বলো তো, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা ইউনিভার্সিটি, ঠিক আছে? কলকাতা ইউনিভার্সিটি হচ্ছে 1857, ঠিক আছে? কলকাতা মেডিকেল কলেজ, গোপালবালা, আতনিগিরি, পুনম বর্মন সবারই 35, অমিয় ভট্টাচার্য 35। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835, একদম। আচ্ছা, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 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 পরের প্রশ্ন আছে, বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? অনেকবার আসা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় অনেকবার আসা প্রশ্ন। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? অপশান দিচ্ছি, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী,
সংবাদ প্রভাকর নাকি তত্ত্ববোধিনী পত্রিকা? বলো, বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? আর সেটা কে প্রকাশ করেছিল বলতো? কে প্রকাশ করেছিল বা কে সম্পাদনা করেছিলেন? সমাচার দর্পণ। একদম, সবাই ঠিক আছে, সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। কে প্রকাশিত করেছিলেন? পরের প্রশ্ন হচ্ছে, বলো ওই অপশান যে দিলাম সংবাদ কৌমুদী, এই সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? হিকির হচ্ছে বেঙ্গল গেজেট, হিকির বেঙ্গল গেজেট। মার্চম্যানের সমাচার দর্পণ, ঠিক আছে, মার্চম্যানের সমাচার দর্পণ। সংবাদ কৌমুদী হচ্ছে রাজা রামমোহন রায়, সংবাদ কৌমুদী হচ্ছে রাজা রামমোহন রায়, ঠিক আছে। বলো তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? তত্ত্ববোধিনী পত্রিকা, বলো তত্ত্ববোধিনী পত্রিকা কি হবে? তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা, ঠিক আছে গোপাল। পরের প্রশ্ন আছে, কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন? বলো, এর অপশন দেবনি। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? সবারই ঠিক আছে, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। বলো, কোন সম্রাট নেপোলিয়ন নামে পরিচিত, ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। আচ্ছা, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত? কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত? না, ভারতের নেপোলিয়ন হচ্ছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয়। এবার বলো, ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত কোন গুপ্ত সম্রাট? কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত? ইলতুৎমিশকে বলছো? চন্দ্রগুপ্ত মৌর্য নয়, সে তো মৌর্য সম্রাট, মৌর্য বংশের। স্কন্দগুপ্ত হচ্ছে ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা, তার কারণ হচ্ছে উনি অনেকবার হুন আক্রমণ প্রতিহত করেন, ঠিক আছে। স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত, কত রকম চলে আসছে আনসার। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা, আর সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, বলো পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ কত? পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ কত শতাংশ? অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান আছে 2.8%, সেকেন্ড অপশান 3.6%, থার্ড অপশান আছে 2.4%, আর লাস্ট অপশান আছে 3.2%। আবারও বলছি, 2.8%, 3.6%, 2.4% আর 3.2%। বলো, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ কত? পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ কত? অনেকেই বলছো 2.8%, অনেকেই বলছো 2.4%। এর সঠিক উত্তরটা হবে 2.4%, ঠিক আছে। এর সঠিক উত্তরটা হবে কি? 2.4%। অপশান সি, 2.8% নয়, 2.4%। আচ্ছা, পরের প্রশ্ন আছে, সবুজ বিপ্লব সীমিত ছিল। অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান হচ্ছে মহারাষ্ট্রে তুলা চাষে, সেকেন্ড অপশান পাঞ্জাব হরিয়ানার গম চাষে, থার্ড অপশান আছে অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে, আর লাস্ট অপশান আছে পশ্চিমবঙ্গের ধান চাষে। কোনটা হবে? সবুজ বিপ্লব কোথায় হয়েছিল, কোন চাষের ক্ষেত্রে হয়েছিল, সেটা বললেই এটা আনসার চলে আসবে। সবুজ বিপ্লব কোথায় হয়েছিল আর কোন চাষের ক্ষেত্রে হয়েছিল? মাথায় রাখবে, সবুজ বিপ্লবের জনক যদি পৃথিবীর ক্ষেত্রে বলা হয় তাহলে হবে কি নরমান বোরলগ, আর যদি ভারতের ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে হবে MS স্বামীনাথন, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব হয়েছিল, সেটা হবে কি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে। হ্যাঁ, অপশান বি সবারই ঠিক আছে। অপশান বি হবে পাঞ্জাব হরিয়ানার গম চাষ, ঠিক আছে।
পরের প্রশ্ন, বলো ভারতের কোন রাজ্য সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম নাকি ত্রিপুরা? সম্পূর্ণ জৈব পদ্ধতি, সেখানে কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। এর উত্তর হবে সিকিম। সিকিমে সব থেকে বেশি পরিমাণ একদম পুরোপুরিভাবে জৈব চাষ হয় বর্তমানে। সিকিমে কোনো রকমই চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের প্রয়োগ হয় না, ঠিক আছে। তো এর উত্তর হয়ে যাবে কি সিকিম। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় সিকিমে, ঠিক আছে, সিকিম হবে, এর উত্তর হবে সিকিম। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা কোন তালিকাভুক্ত? বলো শিক্ষা কোন তালিকাভুক্ত? ওই যে তিনটা লিস্ট আমরা পড়েছি পলিটিতে, ঠিক আছে, কেন্দ্র তালিকা আর রাজ্য তালিকা আর যৌথ তালিকা। বলো শিক্ষা কোন তালিকাভুক্ত? শিক্ষা কোন তালিকাভুক্ত? শিক্ষা কোন তালিকাভুক্ত? কোন লিস্টে রয়েছে শিক্ষা? সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট নাকি কনকারেন্ট লিস্ট? একদম, যারা বলছে অপশন সি বা যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট, সবারই ঠিক আছে, ঠিক আছে, যৌথ তালিকাভুক্ত বা কনকারেন্ট লিস্ট। আগে শিক্ষাটা আগে স্টেট লিস্টে ছিল, বর্তমানে সেটা যৌথ তালিকা হয়ে গেছে বা যুগ্ম তালিকা হয়ে গেছে। একদম একদম সন্তু ঠিক বলছো, ঠিক বলছো। শিক্ষা এবং কৃষি দুটোই বর্তমানে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, ঠিক আছে। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হচ্ছে ভারতের যে রাজ্যটির ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? বলো কোন রাজ্যটি ভারতের ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, কেরল। প্রশ্নটা একটু অন্যরকমভাবে দিয়েছে। এক কথা হচ্ছে ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? সেই সঙ্গে সালটা বলো, কত সালে সেই রাজ্যটি গঠন করা হয়, কত সালে ওই রাজ্যটি গঠিত হয়, সালটা বলো। কত সালে ওই রাজ্যটি গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ, অবশ্যই ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেটা গঠিত হয় না 6 নয় 53 হবে 1953, ঠিক আছে, 1953 বা 1953-তে। ভাষা কমিশন এসছে আরও পরে, কিন্তু তার আগে রাজ্যটা গঠিত হয়ে গেছিল। মানে কমিশনটা পরে পুরোপুরিভাবে চালু হয় সেটা হচ্ছে 56-এ হবে, ঠিক আছে, আর রাজ্যটা গঠিত হয়ে গেছিল 53-তে, 53 হবে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর? সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোকসভা নাকি রাজ্যসভা? সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোকসভা নাকি রাজ্যসভা? একদম সর্বোচ্চ ন্যায়ালয়, আমাদের ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়, ঠিক আছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই একমাত্র সংবিধানকে ব্যাখ্যা করতে পারেন, ঠিক আছে। পরের প্রশ্ন আছে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি সচিদানন্দ সিনহা? বলো জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি সচিদানন্দ সিনহা, কে ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান? একদম বি আর আম্বেদকর, যারা বলছো সবারই ঠিক আছে, বি আর আম্বেদকর। একদম ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বলো সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড নাকি ফ্রান্স? আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড নাকি ফ্রান্স, কোন দেশের সংবিধান থেকে একক নাগরিকত্ব নেওয়া হয়েছে?
বা সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে। একদম পূজা। দেখো এটা এইখানে অপশন অনুযায়ী এটা ব্রিটেন হয়ে যাবে, ঠিক আছে। সুইডেন একটা কে বলেছো, সুইডেন থেকে নিয়েছে ব্রিটেন, ব্রিটেন থেকে ইন্ডিয়া, ঠিক আছে। তো অপশন অনুযায়ী এখানে আমরা ব্রিটেন করবো, ঠিক আছে। সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতগুলি ছিল? গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতগুলি ছিল? মুসলিমদের জন্য কতগুলি ছিল সংরক্ষিত আসন? অপশান দিচ্ছি 73টি, 76টি, 78টি নাকি 79টি। 73, 76, 78 নাকি 79? বলো, গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন কতগুলি ছিল? কতগুলি ছিল ঠিক করে বলো। গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন কতগুলি ছিল? তিয়াত্তর, 78 হবে, 78 78টি ছিল, 78টি, 78 হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, বলো ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 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 এরও কি অপশান দিতে হবে? একদিন সংবিধানটা গ্রহণ হয়েছে আর একদিন কার্যকরী হয়েছে, একদিন গৃহীত হয়েছে একদিন কার্যকরী হয়েছে। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়, 26শে জানুয়ারি 1950 সংবিধান কার্যকরী হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, বলো নতুন 20 টাকার নোটের পিছনে কোন ছবি থাকে? সুন্দর প্রশ্ন। নতুন 20 টাকার যে নোট, সেই নোটের পেছনে কোন ছবি থাকে, মানে ছবি রয়েছে, কোন ছবি রয়েছে? অপশান দিচ্ছি লালকেল্লা, ইলোরা গুহা, সাঁচি স্তূপ নাকি রানী কি ভাব। নতুন 20 টাকার নোটের পিছনে কোন ছবি আছে? নতুন 20 টাকার নোটের পিছনে কোন ছবি আছে বলো। অপশান দিলাম, নতুন 20 টাকার নোটের পিছনে কোন ছবি রয়েছে? লালকেল্লা, ইলোরা গুহা নাকি সাঁচি স্তূপ নাকি রানী কি ভাব। 20 টাকার নোট বের করে দেখো, 20 টাকার নোট যদি কারো কাছে থাকে বের করে দেখো। ঠিক করে বলো, তবু আনসারটা ঠিক করো। পূজা বলে আমার কাছে তো টাকাই নেই, আমি নোট দেখবো কি করে? সে অবশ্য ঠিক কথা। ইলোরা গুহা, ইলোরা গুহা দেখো, ইলোরা কেভ বা ইলোরা গুহা। 20 টাকার নোটের পিছনে দেখো ইলোরা গুহা রয়েছে। পুরোনো চলবে না এখন, নতুন 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 দরকার, ইলোরা গুহা রয়েছে। পরের প্রশ্ন আসছি, বলো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? যারা দেখতে যাচ্ছ দেখে বলো, দরকার হলে একটা ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দাও, বাকিরা দেখুক। বলো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 2019, 2000, 1947, 1950 কি হবে? সবার কত টাকা স্যার, আর কথা শুনে কি টাকা দেখতে চলে গেছে। বললে হবে, সবার প্রচুর টাকা। কবে হবে পরিকল্পনা কমিশন, কবে গঠিত হয়? 1950 সালে, 1950 সালে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, বলো ভারতীয় অর্থনীতি কেমন প্রকৃতির? ভারতীয় অর্থনীতি কেমন প্রকৃতির মানে কেমন ধরনের, সেটাকে বলছে গণতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক নাকি মিশ্র বলো, নাকি উন্নয়নশীল অর্থনীতির দেশ, কি হবে?
ভারতীয় অর্থনীতি কী ধরনের অর্থনীতি? ভারতীয় অর্থনীতি কী ধরনের অর্থনীতি? ক্লাস কি কারো ভালো লাগছে না নাকি? মিশ্র অর্থনীতির দেশ। আচ্ছা, পরে প্রশ্ন আসছে। পরে প্রশ্ন আছে যে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? ফার্স্ট অপশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেকেন্ড অপশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, থার্ড অপশন অর্থমন্ত্রক মানে ভারত সরকারের অর্থমন্ত্রক, আর লাস্ট অপশন আছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যেটাকে বলা হয় এক্সিম ব্যাঙ্ক। বলো, আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি এসবিআই, নাকি ভারত সরকারের অর্থ দপ্তর, নাকি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? একদম একদম আরবিআই। আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে হচ্ছে কি কারণে দ্রব্যের দাম বাড়ে? কোনো একটা দ্রব্য বা কোনো একটা বস্তুর যে দাম বেড়ে চলেছে তার কারণটা কি? অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান আছে চাহিদা বৃদ্ধি, সেকেন্ড অপশান আছে উৎপাদন হ্রাস, থার্ড অপশান আছে অর্থের যোগান বৃদ্ধি, আর লাস্ট অপশান আছে ওপরের সবকটি। কী হবে? কী কারণে কোনো একটা দ্রব্যের দাম বাড়ে? ফার্স্ট অপশান চাহিদা বৃদ্ধি, সেকেন্ড অপশান উৎপাদন হ্রাস, থার্ড অপশান অর্থের যোগান বৃদ্ধি, আর লাস্ট অপশান আছে ওপরের সবকটি। অল অফ দিজ, তাই তো? অল অফ দিজ, সবগুলোই হবে। ঠিক আছে, কোনো একটা জিনিসের দাম কখন বেড়ে যায়? যখন বাজারে সেটা বিরাট একটা ডিমান্ড থাকে। আর ডিমান্ডটা কখন বাড়ে বা চাহিদাটা কখন বেড়ে যায়? যখন জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, প্রোডাকশন যখন কম হবে তখন তার দামটা অটোমেটিক বাড়বে। আচ্ছা, অর্থের যোগান মানুষের কাছে যখন প্রচুর টাকা চলে আসবে তখনও মানুষ এটা যে কোনো জিনিসকে কেনার একটা সামর্থ্য অর্জন করবে। ঠিক আছে, তো সবগুলোই হবে। পরের প্রশ্ন আসছি, বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য দেশটির নাম কি? বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সর্বশেষ সদস্য দেশ কোনটি? সোমালিয়া, ইরান, আফগানিস্তান না তাজিকিস্তান? WTOর সর্বশেষ কান্ট্রি, WTOর সঙ্গে যুক্ত হওয়া সর্বশেষ কান্ট্রি কোনটি? সর্বশেষ দেশ কোনটি? খুব ভালো প্রশ্ন, বলো। সোমালিয়া, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান? কি হবে? কী হবে? সোমালিয়া, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান। WTOর সঙ্গে সর্বশেষ সদস্য দেশ মানে 164তম। ঠিক আছে, আফগানিস্তান হবে। আফগানিস্তান হবে। আফগানিস্তান। পরের প্রশ্ন। আচ্ছা, ওটাই বলতো যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO সদর দপ্তর কোথায়? WTOর সদর দপ্তর কোথায়? WTOর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? একই সঙ্গে বলো WTO কবে গঠন করা হয়? WTOর পূর্ব নাম কী ছিল বলতো? গ্যাট। WTOর পূর্ব নাম ছিল কি? গ্যাট, GATT, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। আচ্ছা, যেটা 1995-এর 1 জানুয়ারি থেকে নাম দেওয়া হয় কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, যার সদর দপ্তর রয়েছে কোথায়? বলো। একদম জেনেভাতে রয়েছে, যার সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা, তাই না? পরের প্রশ্ন হচ্ছে কোন সংশোধনী দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বর্জিত হয়? মানে সেটাকে বাদ দেওয়া হয়, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 31 যেটা, সেটা কোন সংশোধনী দ্বারা? 44তম, 42তম, 54তম, 52তম? বলো। এর থেকে সহজ প্রশ্ন কিছু হয়? 1000 বার মনে হচ্ছে এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, 1000 বার, তাই না? আচ্ছা, এই কয়েকদিনে তো কম থাকছে কেন ক্লাসে? কম অ্যাটেন্ড দেখতে পাচ্ছি কেন? একদম 44তম, তাই তো? 44, 44তম, ঠিক আছে। পরের প্রশ্ন আছে যে শক্তিকান্ত দাস আরবিআইয়ের কততম গভর্নর? বলো। শক্তিকান্ত দাস আরবিআইয়ের কততম গভর্নর?
25তম, 26তম, 23তম না 24তম? শক্তিকান্ত দাস আরবিআই এর কততম গভর্নর? খুব সুন্দর প্রশ্ন কিন্তু। বলো, অনেক দিন ধরে আছেন, অনেক দিন ধরে গভর্নর আছেন। বলো, আরবিআই এর কততম গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস? না, আরবিআই এর কততম গভর্নর শক্তিকান্ত দাস? 25তম, 25, 26ও নয়, 23ও নয়, 24ও নয়, 25তম হবে। 25তম গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। 25 হবে, একদম মাজিদুল ঠিক বলছো, 25 হবে, 25। পরের প্রশ্ন হচ্ছে বেস লাইন শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? বেস লাইন শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? ক্যারাটে, ভলিবল, গলফ নাকি বক্সিং? কোন খেলার সঙ্গে জড়িত বেস লাইন শব্দটি? বেস লাইন শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? ক্যারাটে, ভলিবল, গলফ নাকি বক্সিং? বলো কি হবে? কি বলছো? গলফ। বেস লাইন হচ্ছে গলফ নয়, বক্সিং হবে, বক্সিং। বেস লাইন শব্দটি হচ্ছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত, হচ্ছে বেস লাইন, ঠিক আছে? বেস লাইন শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন আছে শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয়? শব্দের তীব্রতা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? বলো, ডেসিবেল, মিলিমিটার, ওহম না ডেসিমেল? কি হবে? শব্দের তীব্রতা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? ডেসিবেল, একদম ডেসিবেল। আচ্ছা, পরের প্রশ্ন আছে চিপকো কথার অর্থ কি? চিপকো আন্দোলন যে হয়েছিল 1973 সালে, যার নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? বলতে হবে চিপকো কথার অর্থ কি? কেটে দেওয়া, আটকে দেওয়া, জড়িয়ে ধরা না কোনোটি নয়? চিপকো কথার অর্থ কি? সবাই পারবে করতে? জড়িয়ে ধরা। পরের প্রশ্ন হচ্ছে বলো, কোলাট্টাম কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? বলো, কোলাট্টাম কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা? সবাই ঠিক আছে, জড়িয়ে ধরা। বলো, কোলাট্টাম কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল? কি হবে? কোলাট্টাম কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? দ্বীপ, তামিলনাড়ু। তামিলনাড়ু হবে, নট কেরালা। তামিলনাড়ু হবে, ঠিক আছে? তামিলনাড়ু হবে, কেরল নয়। কোলাট্টাম হচ্ছে তামিলনাড়ু। যারা তামিলনাড়ু বলছো সবারই ঠিক আছে, তামিলনাড়ু হবে। পরের প্রশ্ন আছে টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? অপশান দিচ্ছি, নারায়ণ সান্যাল, সত্যেন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি প্যারীচাঁদ মিত্র? বলো, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? নারায়ণ সান্যাল, সত্যেন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি প্যারীচাঁদ মিত্র? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? বলো। একদম প্যারীচাঁদ মিত্র। অপশন ডি হচ্ছে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে কি? টেকচাঁদ ঠাকুর, ঠিক আছে? টেকচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? 1953, 1955, 1957, 1959? বলো, ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? নাইনটিন 55, একদম 1955-তে। 1955-তে। পরের প্রশ্ন হচ্ছে সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর গ্রহণ করা হয়? সংসদে যে জিরো আওয়ার হয় বা দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই সময়টাকে জিরো আওয়ার যে হয়, এই জিরো আওয়ারটা বলতে হবে যে কোন বছর গ্রহণ করা হয়? 1952, 1962, 1972, 1982? কী হবে? সংসদের জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর থেকে গ্রহণ করা হয়?
গোপাল বলা 1962 বলছো, বাকিরা বলো। অপশান দিয়েছি 1952, 1962, 1972 নাকি 1982। এর সঠিক উত্তরটা হয়ে যাবে 1962, একদম গোপাল ঠিক আছে। 0 ওভার সংসদে গ্রহণ করা হয়েছে 1962 থেকে, ঠিক আছে, 1962 থেকে, 1962 থেকে। ক্লিয়ার? পরের প্রশ্ন বলো, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, কি হবে? রিলেটিভ হিউমিডিটি মাপার যন্ত্রের নাম কি? আপেক্ষিক আর্দ্রতা বা এক কথায় হচ্ছে আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, তাই না? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, তাই তো? বলো, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? পরের প্রশ্ন আসছে, ফেদোমিটার বলা হয়, ফেদোমিটার। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, লোকসভার স্পিকারের ভোটকে কি ভোট বলা হয়? লোকসভার স্পিকারের যে ভোট হয় সেই ভোটকে কি ভোট বলা হয়, নাম কি? অপশান দিচ্ছি, কাস্টিং ভোট, সাউন্ড ভোট, ডিরেক্ট ভোট নাকি ইনডিরেক্ট ভোট। বলো, লোকসভার স্পিকারের যে ভোট সেই ভোটটাকে কি ভোট বলা হয়? কাস্টিং ভোট, সাউন্ড ভোট, ডিরেক্ট ভোট নাকি ইনডিরেক্ট ভোট? লোকসভার স্পিকারের ভোটকে কি ভোট বলা হয়? সহজ প্রশ্ন এবং কমন প্রশ্ন, পরীক্ষায় আসা প্রশ্ন। কাস্টিং ভোট বলা হয়, ঠিক আছে, কাস্টিং ভোট বলা হয়। লোকসভার স্পিকারের যে ভোট সেটাকে বলা হয় কি? কাস্টিং ভোট বলা হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে যে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ করার ক্ষমতা কত? 3 লিটার, 5 লিটার, 6 লিটার না 8 লিটার? একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? 3 লিটার, 5 লিটার, 6 লিটার না 8 লিটার? কি হবে? ছ লিটার, নট 5, 6 হবে, 6 লিটার। একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের যে বায়ু ধারণ করার ক্ষমতা সেটা হচ্ছে 6 লিটার পর্যন্ত হয়, 6 লিটার। পরের প্রশ্ন হচ্ছে, আর্যরা কোথা থেকে এসেছিল? আর্যরা ভারতে কোথা থেকে এসেছিল? পশ্চিম এশিয়া থেকে, উত্তর এশিয়া থেকে, মধ্য এশিয়া থেকে না ইউরোপ থেকে? আর্যরা কোথা থেকে এসেছিল? কি হবে? আর্যরা কোথা থেকে এসেছিল বলো? অপশান ডি বলছে ইউরোপ থেকে, মধ্য এশিয়া থেকে। আর্যরা এসেছিল মধ্য এশিয়া থেকে, মধ্য এশিয়া হবে, ঠিক আছে। মধ্য এশিয়া যারা বলছো সবারই ঠিক আছে। না, ওয়েস্টার্ন এশিয়া নয়, মধ্য এশিয়া হবে, মিড এশিয়া। পরের প্রশ্ন আছে, দুধ দাঁত সংখ্যায় কটি হয়? এক কথায় দুধ দাঁতের সংখ্যা কটি? 10, 20, 30 না 36টি? দুধ দাঁতের সংখ্যা কটি? 10টি, 20টি, 30টি না 36টি? এই কয়েকদিন ধরে দেখছি প্রোফাইলে একটু কম রিচ আসছে বা ক্লাসেও কমজন প্রেজেন্ট দেখতে পাচ্ছি, তো হয়তো রিপোর্ট কেউ মেরেছে বা কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে একমাত্র বেরিয়ে আসা যাবে তোমাদের হাত ধরেই। তোমরা যদি পারো ক্লাসটা একটু বেশি করে শেয়ার করো সবাই, বিভিন্ন গ্রুপে, ফেসবুকে যে গ্রুপগুলো রয়েছে। এত কমজন আগে তো থাকতো না, তাই না? বলো, দুধ দাঁতের সংখ্যা কটি? 20টি। অর্পণ সরকার বলছো 20, রোজমান বলছো 20, একদম 20টি হবে, ঠিক আছে। বলো, পরের প্রশ্ন আছে, রক্তের বিষয়ে পড়াশোনাকে কি বলা হয়? রক্তের বিষয়ে পড়াশোনাকে কি বলা হয়? সাইটোলজি, ইউরোলজি, হেমাটোলজি না নিউরোলজি? রক্তের বিষয়ে পড়াকে কি বলা হয়? বা স্টাডি অফ ব্লাড কি নামে পরিচিত?
স্টাডি অফ ব্লাড কী নামে পরিচিত? স্টাডি অফ ব্লাড কী হবে? হেমাটোলজি। ঠিক আছে, এর উত্তর কী হবে? হেমাটোলজি। হেমাটোলজি। আচ্ছা, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন আছে, রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব কে করেন? রাজ্যের যে মন্ত্রী পরিষদ অর্থাৎ যে বিধানসভা, সেই বিধানসভায় সভাপতিত্ব করেন কে? বিধানসভার স্পিকার, অ্যাডভোকেট জেনারেল, নাকি মুখ্যমন্ত্রী, নাকি রাজ্যপাল? রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? বলো, সহজ প্রশ্ন। রাজ্যের মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যপাল। রাজ্যপাল কেন হবে? মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন স্পিকার, মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী পরিষদের যে যখন সভা হবে, সেই মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী। বিধানসভার কথা এখানে বলা হচ্ছে না, বিধানসভার কথা বলা হচ্ছে না। ঠিক আছে, পরের প্রশ্ন। বলো, রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন কত নম্বর আর্টিকেল অনুযায়ী? মানে পাওয়ার অফ পার্ডন পাওয়ার যে রাষ্ট্রপতি রয়েছে, কোনো ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই মৃত্যুদণ্ড রদ করতে পারেন কত নম্বর ধারা অনুযায়ী? 61, 65, 62, 65, হ্যাঁ 62, নাকি 72? বলো, রাষ্ট্রপতির যে ক্ষমাদান করার ক্ষমতা রয়েছে সেটা কত নম্বর ধারা বলে রয়েছে? 72 নম্বর ধারাতে রয়েছে, একদম আর্টিকেল 72। ঠিক আছে, আর রাষ্ট্রপতির ইমপিচমেন্ট রয়েছে কত নম্বরে? সেটা হচ্ছে আর্টিকেল 61 বা 61 নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে, 61 নম্বর ধারাতে রয়েছে। পরের প্রশ্ন, বলো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? বলো, এর অপশন দিচ্ছি না, বলো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কি হবে? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোসায়ন শিল্পকে, একদম। কোষের শক্তিঘর কাকে বলে? পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? পরের প্রশ্ন হচ্ছে, কোষের শক্তিঘর কাকে বলে? এর অপশন দিতে হবে। না, রাইবোজোম নয়, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর লাইসোজোমকে বলা হয় কি বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন। ঠিক আছে, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। ঠিক আছে। পরের প্রশ্ন আছে, কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ হলো কোনটি? কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কোনটি? ত্বক, লোম, জিহ্বা, নাকি নাক? ত্বক, লোম, জিহ্বা, নাকি নাক? কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কোনটি? ত্বক, লোম, জিহ্বা, নাকি নাক? কয়েকদিন আগেই আমি এটা পোস্ট করেছিলাম কোশ্চেনটা। কি হবে? জিহ্বা হবে, জিহ্বা। ঠিক আছে, জিহ্বা হবে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কবে হত্যা করা হয়? মহাত্মা গান্ধীকে বা গান্ধীজিকে কবে হত্যা করা হয়? এটা নিশ্চয়ই সবাই পারবে। 30শে জানুয়ারি 1948। ঠিক আছে, 1948-এর 30শে জানুয়ারি। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে যে পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? বলো,
নিহার রঞ্জন গুপ্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, রাজশেখর বসু নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? নিহার রঞ্জন গুপ্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, রাজশেখর বসু নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? কি হবে? রাজশেখর বসু কিছুজন বলছো, কিছুজন সুনীল গঙ্গোপাধ্যায় বলছো। এর সঠিক উত্তর হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। পাণ্ডব গোয়েন্দাটি মানে পাণ্ডব গোয়েন্দা যে চরিত্র সেটার সৃষ্টিকারী হচ্ছেন কে? ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ঠিক আছে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে যে অপরাজিতা দেবী কার ছদ্মনাম? বলো, এটা সবার বলা উচিত। অপরাজিতা দেবী কার ছদ্মনাম? অপশন দিচ্ছি। ফার্স্ট অপশন হচ্ছে গৌর কিশোর ঘোষ, সেকেন্ড অপশন হচ্ছে রাধারানী দেবী, থার্ড অপশন চারুচন্দ্র চক্রবর্তী, আর লাস্ট অপশন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। অপরাজিতা দেবী কার ছদ্মনাম? অপরাজিতা দেবী কার ছদ্মনাম? অপরাজিতা দেবী সুনীল গঙ্গোপাধ্যায়, তাই কি? এটা একটু চেক করবে তো, আমি এই মুহূর্তে কনফিউজ। সুনীল গঙ্গোপাধ্যায় হবে নাকি রাধারানী দেবী হবে? এই অ্যান্সারটা একটু তোমরা চেক করবে। তুফান বাড়ি কোথায়, কোচিং করান? কোচিং করানো হয় মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের যে মেদিনীপুর টাউন, সেই মেদিনীপুরে। আচ্ছা, পরের প্রশ্নটা আছে। পরের প্রশ্ন আছে যে দুর্গেশ নন্দিনী কার লেখা? পরের প্রশ্ন হচ্ছে দুর্গেশ নন্দিনী কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি দ্বিজেন্দ্রলাল রায়? দুর্গেশ নন্দিনী কার লেখা? দুর্গেশ নন্দিনী কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি দ্বিজেন্দ্রলাল রায়? বলো, এটা সহজ। কি হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম পূজা ঠিক বলছো, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন আসছে যে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন দিচ্ছি মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, বিহার। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, বিহার। বলো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? বিহার। ঠিক আছে, বিহার। আচ্ছা, পরের প্রশ্ন, বলো জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্করের নাম উল্লেখ রয়েছে? জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্করের নাম উল্লেখ রয়েছে? ঠিক আছে, এর অপশন দিচ্ছি না। সেই সঙ্গে বলো যে প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? আচ্ছা, একই সঙ্গে 23তম কে ছিলেন, আর একদম শেষ বা 24তম কে ছিলেন? কে 12 কে বলছো গো? 24 জন জৈন তীর্থঙ্করের নাম আমরা পাই। বলো, প্রথম কে ছিলেন, 23তম কে ছিলেন, আর 24তম কে ছিলেন? প্রথম কে ছিলেন, 23তম কে ছিলেন, আর 24তম কে ছিলেন? বলো, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঠিক আছে, ঋষভদেব একদম প্রথম ছিলেন। 23তম পার্শ্বনাথ, আর 24তম সবাই নিশ্চয় জানো, মহাবীর। 24তম হচ্ছে মহাবীর। 24 জন মোট ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আসে। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? সবারই ঠিক আছে। 23তম পার্শ্বনাথ, আর 24তম হচ্ছে মহাবীর। বলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? কি হবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়?
21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। পরের প্রশ্ন এবং আজকের সেশনের শেষ প্রশ্ন, ঠিক আছে, সেটা হচ্ছে কোন শহরকে প্রাসাদের শহর বলা হয়? কোন শহরকে প্রাসাদের শহর বলা হয়? কলকাতা, দিল্লি, কাশ্মীর, বেনারস। কোন শহরকে প্রাসাদের শহর বলা হয়? বলো, কলকাতা, দিল্লি, কাশ্মীর, বেনারস। কোন শহরকে প্রাসাদের শহর বলা হয়? একদম, যারা বলছো কলকাতা শহরে, ঠিক আছে, কলকাতা হবে। কলকাতাকে বলা হয় প্রাসাদের শহর, ঠিক আছে, কলকাতাকে বলা হয় কি? প্রাসাদের শহর। কলকাতা শহরকেই বলা হয় কি? প্রাসাদের শহর। একদম। তোমরা সেশনটা কেউ শেয়ার করো না, তাই তো? সেশন কি ভালো লাগেনি একটু? বলো, যারা প্রথম থেকে ক্লাস করলে, ক্লাস কেমন লাগলো? আজকের কোশ্চেন কেমন ছিল একটু বলো। আর মাজিদুল বলছো স্যার আজ কোশ্চেনগুলো ভালো ছিল স্যার। আচ্ছা, কোশ্চেন তোমাদের জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু প্রশ্ন নিয়ে আসার এবং একসঙ্গে সমস্ত সাবজেক্ট প্লাস কারেন্ট সমস্ত কিছু কভার করার চেষ্টা করি। তো এই মুহূর্তে তোমাদেরকে যেটা একটু আগে বললাম যে কয়েকদিন ধরে দেখছি যে পেজের একটু রিচ কমে গেছে, হয়তো কারো অপছন্দ হয়েছে কোনো কিছু, যাই হোক কারণে মোটামুটি পেজের হয়তো রিপোর্ট এসেছে, যার কারণে এই কয়েকদিন দেখছি লাইভ ক্লাসেও কমজন থাকছে। তো এটা শুধুমাত্র তোমরাই ঠিক করতে পারবে। নাহলে কোন দিন দেখবে বন্ধ হয়ে গেছে পেজ, সব কিছু চলে যাবে। ম্যাথ ফাউন্ডেশন করেন না? বই? কোন বই? বই তো আমি বের করা বলিনি। আমি বলেছিলাম তোমাদেরকে যে ডাব্লিউপি, কেপি আর এইগুলো পুলিশের যে এক্সামগুলো রয়েছে তার যে প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসারটা রেডি করছি, সেটা করে দেবো। অন্য কোনো বই বের করানোর মতো এখনো সামর্থ্য হয়নি। ওই প্রিভিয়াস ইয়ারটা আমি রেডি করার চেষ্টা করছি, কাজ চলছে, চেষ্টা করছি যে এই মাসের মধ্যেই মোটামুটি তোমাদের কাছে সেটা অ্যাভেলেবেল করে দেবো, মানে করে দিতে পারবো। তুফান, অবশ্যই ভালো হবে। তুফান অবশ্যই ভালো হবে, খুব ভালো বই, অবশ্যই ভালো হবে। সেই সঙ্গে যারা মেদিনীপুরের কাছাকাছি রয়েছে, যদি আমার সাথে অফলাইনে প্রিপারেশন নিতে যাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। মেদিনীপুরের কেরানীতলাতে অফলাইন ব্যাচ করানো হয়। পূজা বলছো আমি তো কিছুই পাচ্ছি না, রিভিশন করছো না। আজকের কোশ্চেন সেটটা খুব ভালো সেট ছিল, একটা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ছিল, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন রাখা হয়েছিল। কি বলছো স্যার আমাদের ছেড়ে যাবেন না? ছেড়ে যাচ্ছি কোথায়, তোমাদের সাথে আছি, তোমরাও সাথে থাকো, তোমরাও একটু সাথে থাকার চেষ্টা করো, তাই না? এই কয়েকদিন ধরে দেখছি, এই বেশ কয়েকদিন লাস্ট উইকে দেখছি